फोर्थ सेमिस्टारे प्रथम जे चैप्टारटा आमरा पढ़बो तार नाम हलो बेसिक्स अफ ऑपारेटिंग सिस्टेम। प्रथमेই আমরা জেনে নেব অপারেটিং সিস্টেম কাকে বলে। অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে মধ্যস্থতা করে, অর্থাৎ মিডলম্যানের মতো কাজ করে। কার মধ্যে? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে। এটি ব্যবহারকারীকে কম্পিউটার ব্যবহার করার জন্য একটি ইন্টারফেস প্রদান করে। যখন কোনো প্রোগ্রামের উপর ক্লিক করা হয় তখন এই অপারেটিং সিস্টেমই প্রোগ্রামটিকে কার্যকর করার জন্য হার্ডওয়্যারকে নির্দেশনা দেয়। সহজভাবে বললে অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার একটি যন্ত্র মাত্র, ওএসই তাকে ব্যবহারযোগ্য করে তোলে। এবার একটা ছবির মাধ্যমে দেখে নেওয়া যায়। দেখো এখানে চারটি জিনিস লিখেছি। একটা লিখেছি ইউজার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারের পরিবর্তে আমরা এখানে ওএসও লিখতে পারি। তাহলে কি দেখা যাচ্ছে বিষয়টা? সবচেয়ে বাইরে থাকছে ইউজার। ইউজার কাকে ইউজ করছে? অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ইউজ করছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে ইউজ করছে? সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমকে ইউজ করছে। দেন সিস্টেম সফটওয়্যার থ্রুতে হার্ডওয়্যারকে ইউজ করা হচ্ছে, মানে ইউজার হার্ডওয়্যারকে ইউজ করছে ঠিকই, কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে। আরেকটা ছবি দেখে নেওয়া যায়। ইউজার থেকে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন থেকে অপারেটিং সিস্টেম, দেন হার্ডওয়্যার। আর একটু কোথায় ক্লিয়ার হয়েছে? আরেকটা ছবি দেখে নেওয়া যায়। এটা হলো সিস্টেম ইউজার, এই সবগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আমরা ইউজ করি। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো যখন আমি ইউজ করব সেইগুলো চলবে অ্যাকচুয়ালি কোনো না কোনো অপারেটিং সিস্টেমে, এবং অপারেটিং সিস্টেমে যখন চলবে সেই অপারেটিং সিস্টেম থেকে যখন আমি পার্টিকুলার কোনো হার্ডওয়্যারকে ইউজ করতে চাইব, সেইটা ইউজ করার জন্য আমাকে যেতে হবে কোনো সিস্টেম প্রোগ্রামের মাধ্যমে বা সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে। এইটা হলো সেইটা, মানে সিস্টেম ইউজার থেকে হার্ডওয়্যার ইউজ করতে গেলে মাঝখানে এই স্টেপগুলো আছে। এবার আরেকটু সোজা করে যদি বুঝি আমি, তাহলে বুঝবো অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার একটি যন্ত্র মাত্র। মানে অপারেটিং সিস্টেমটাকে যদি আমি এইটাকে কেটে দিই, মানে নেই এটা, তাহলে কি দাঁড়াবে? ইউজার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজই করতে পারবে না, হার্ডওয়্যারও ইউজ করতে পারবে না। একদম সোজা ভাষায় বুঝি, একটি কম্পিউটার এর প্রাণ হলো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি করে? হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে মধ্যস্থতা করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার যাতে সঠিকভাবে কাজ করতে পারে তার একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয়। মানে বেস লেয়ারটা হলো অপারেটিং সিস্টেম, তার উপর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজ করে। অর্থাৎ অপারেটিং সিস্টেম না থাকলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজই করতে পারবে। এবার আরেকটি বিষয় একটুখানি বুঝি। তোমাদের এখন মনে হচ্ছে আমি তো ডিরেক্টলি হার্ডওয়্যারকে ইউজ করতে পারি, মানে আমি তো কিবোর্ডকে ইউজ করতে পারি বা মাউসকে ইউজ করতে পারি, সুতরাং ইউজার তো ডিরেক্টলি হার্ডওয়্যার ইউজ করতে পারে। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার কোত্থেকে আসলো মাঝখানে? বোঝার চেষ্টা করি। আমি ধরে নিচ্ছি তুমি কোনো একটা কিছু প্রিন্ট করতে চাইছো, তার মানে ইউজার লেভেলে আছো, ইউজার লেভেল থেকে ইউজ করতে চাইছো একটা হার্ডওয়্যার। বোঝো ভালো করে, তুমি প্রিন্টারটাকে ইউজ করবে, কিছু একটা প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? আমি এই ছবিটার মাধ্যমে দেখি। আমি ধরে নিচ্ছি তুমি ওয়ার্ডে কোনো একটা ফাইল লেখা আছে, একটা চিঠি লেখা আছে, সেই চিঠিটাকে প্রিন্ট করবে। তাহলে ইউজার থেকে তুমি চলে গেলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার খুলেছো। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে অপারেটিং সিস্টেম। কেন? কারণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার যখনই প্রিন্টারটাকে ইউজ করতে চাইবে তখন ও প্রিন্টার ইউজ করার জন্য যে সিগন্যাল পাঠাবে সেই সিস্টেম কলটা বা সিগন্যালটা পাঠাবে অপারেটিং সিস্টেমকে। অপারেটিং সিস্টেম দেখবে ও আচ্ছা
এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রিন্টারটাকে ইউজ করতে চাইছে, তার প্রয়োজনীয় সিস্টেম প্রোগ্রাম কে রান করবে, সেই সিস্টেম প্রোগ্রাম রান করার পর ফাইনালি গিয়ে আমার প্রিন্টারটা ইউজ হবে। আশা করছি বুঝতে পেরেছো কিছুটা। মানে মাঝখানের এই স্টেপগুলো যদি না থাকে তাহলে তুমি প্রিন্টার অবধি পৌঁছাতেই পারবে না, মানে প্রিন্টার ইউজই করতে পারবে না। আশা করছি এবার কিছুটা বুঝতে সুবিধা হয়েছে। এবারে আমরা দেখে নেব ফাংশনস অফ অ্যান অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেমের মূল কাজগুলি কি। একটি অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এটি হার্ডওয়্যার এবং ব্যবহারকারী অর্থাৎ ইউজারের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে, যেটা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করলাম, যাতে আমরা সহজেই কম্পিউটার ব্যবহার করতে পারি। নিচে এর প্রধান কিছু কাজ বিস্তারিত উদাহরণ সহ ব্যাখ্যা করা হলো। একে একে আমরা এর গুরুত্বপূর্ণ কাজগুলো দেখি। তো সবার প্রথম যে কাজটা সম্পর্কে আমরা জানব তার নাম হলো প্রসেস ম্যানেজমেন্ট। প্রথমে আমরা জানব এই প্রসেস কথার মানে কি। একটি প্রসেস হলো একটি প্রোগ্রাম যা বর্তমানে চালু আছে। বর্তমানে চালু আছে মানে সিপিইউতে এখন এক্সিকিউট হচ্ছে। এখন বোঝাতে পারলাম? সিপিইউতে এখন যা এক্সিকিউট হচ্ছে সেটাই হলো প্রসেস। অপারেটিং সিস্টেমের এই কাজটি হলো বিভিন্ন প্রোগ্রামের কার্যকারিতা নিয়ন্ত্রণ করা। এটি সিদ্ধান্ত নেয় যে কোন প্রোগ্রামটি কখন সিপিইউ ব্যবহার করবে এবং কতক্ষণ ব্যবহার করবে। এর প্রধান কাজগুলি হলো সিপিইউ শিডিউলিং। কি সেটা? সিপিইউ মানে তো সিপিইউ, শিডিউলিং মানে হলো একটি সময়পঞ্জি, মানে সিপিইউ কে কখন ইউজ করবে বা ব্যবহার করবে। এই যে লিস্ট বা তালিকা তৈরি করবে, কে তৈরি করবে সেটা প্রসেস ম্যানেজমেন্ট বলে একটি ইউনিট আছে অপারেটিং সিস্টেমের, সে করবে। কিভাবে করবে সিপিইউ শিডিউলিংটা দেখে নিই। যখন একই সময়ে একাধিক প্রোগ্রাম চলতে থাকে, যেমন একটি গান শোনা হচ্ছে এবং ইন্টারনেট ব্রাউজ করা হচ্ছে, তখন ওএস প্রতিটি প্রোগ্রামের জন্য সিপিইউ সময়কে ভাগ করে দেয়। সিপিইউকে কে কতক্ষণ ইউজ করতে পারবে সেই হিসেবে ভাগ করে দেয়। একে বলা হয় টাইম স্লাইস। এর ফলে মনে হয় সবগুলি কাজ একই সাথে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। ওই টাইম স্লাইস ধরে ধরে কাজগুলো হয়। এই পদ্ধতিটাকেই বলা হয় সিপিইউ শিডিউলিং। এইটা কে করে? প্রসেস ম্যানেজমেন্ট। এছাড়া প্রসেস ম্যানেজমেন্টের আন্ডারে আরেকটি কাজ আছে, তা হলো প্রসেস ক্রিয়েশন অ্যান্ড টার্মিনেশন, মানে একটি প্রসেস তৈরি করা এবং তা শেষ করা। যখন কোনো অ্যাপ্লিকেশন চালু করা হয়, ওএস সেটির জন্য একটি নতুন প্রসেস তৈরি করে। আবার যখন অ্যাপ্লিকেশনটি বন্ধ করা হয় তখন প্রসেসটি সমাপ্ত করে দেয়। এটাকেই বলা হয় প্রসেস ক্রিয়েশন অ্যান্ড টার্মিনেশন। উদাহরণ হিসেবে যখন গুগল ক্রোম, মাইক্রোসফট ওয়ার্ড এবং মিউজিক প্লেয়ার একসঙ্গে চালু করা হয়, তখন অপারেটিং সিস্টেম প্রতিটি প্রোগ্রামের জন্য সিপিইউ ব্যবহার করার সুযোগ দেয়। এটাকেই বলা হয় প্রসেস ম্যানেজমেন্ট, অর্থাৎ যাতে সমস্ত প্রোগ্রাম একই সঙ্গে চলে এবং বিনা বাধায় চলতে থাকে। এবারে অপারেটিং সিস্টেমের আরেকটি কাজ সম্পর্কে জানবো, তা হলো মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি মানে স্মৃতি, যাকে ম্যানেজ করবে। অপারেটিং সিস্টেম কম্পিউটারের প্রধান মেমোরি অর্থাৎ র্যাম নিয়ন্ত্রণ করে। আমরা জানি কম্পিউটারের মেইন মেমোরি বা প্রধান মেমোরি হলো র্যাম। তাকে নিয়ন্ত্রণ করে কে? অপারেটিং সিস্টেম। এটি নির্ধারণ করে যে প্রোগ্রামকে কতটুকু মেমোরি বরাদ্দ করা হবে এবং কখন সেই মেমোরি খালি করা হবে। এর প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো মেমোরি অ্যালোকেশন। মেমোরি অ্যালোকেশন মানে হলো মেমোরি বরাদ্দ, মানে প্রদান করা হয় বা দেওয়া হয় কিছু। যখন কোনো প্রোগ্রাম চলতে শুরু করে, ওএস সেটিকে কাজ করার জন্য প্রয়োজনীয় মেমোরি সরবরাহ করে। এই পদ্ধতিকেই বলা হয় মেমোরি অ্যালোকেশন। এর পরের পদ্ধতিটা হলো মেমোরি সিকিউরিটি। এটি নিশ্চিত করে যে
একটি প্রোগ্রাম অন্য কোনো প্রোগ্রামের মেমোরিতে হস্তক্ষেপ করতে পারবে না। মানে কি, মেমোরি আছে এবং সেই মেমোরিতে কোনো ডেটা থাকা অবস্থায় অন্য কেউ যেন সেই ডেটাকে সরিয়ে দিতে না পারে, সরিয়ে যেন সেই মেমোরিটাকে ইউজ করতে না পারে। এই সিকিউরিটিটাকেই বলা হয় মেমোরি সিকিউরিটি। অর্থাৎ যেই মেমোরিটাকে ইউজ করছে, যতক্ষণ তার কাজ শেষ না হচ্ছে ততক্ষণ অবধি যেন মেমোরিটাকে ইউজ করা যায়। উদাহরণ, যখন একটি বড় ছবি এডিটিং সফটওয়্যার চালু করা হয় তখন অপারেটিং সিস্টেম সেটিকে র্যামে লোড করে এবং কাজ শেষ হলে সেই মেমোরি খালি করে দেয় যাতে অন্য প্রোগ্রাম সেটি ব্যবহার করতে পারে। এইটাকেই বলা হয় মেমোরি ম্যানেজমেন্ট। এবারে আমরা দেখব ফাইল ম্যানেজমেন্ট। সেটা কি? এটি ফাইল এবং ফোল্ডারগুলোকে সংরক্ষণ, অ্যাক্সেস এবং পরিচালনা করার একটি পদ্ধতি সরবরাহ করে। কি করে? সংরক্ষণ করে, অ্যাক্সেস করে এবং পরিচালনা করার পদ্ধতি দেয়। ফাইল এবং ফোল্ডার সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? যদি থেকেও থাকে তবুও আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। এটা তোমরা আমার কম্পিউটারের ডেস্কটপ বা স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে বাঁদিকে ইয়েলো কালারের দেখতে পাচ্ছ কিছু, সেইগুলোকে বলা হয় ফোল্ডার। আর বাকি এই দিকের যে বাঁ দিকের গুলো আছে সেইগুলোকে বলা হয় ফাইল। বোঝা গেল? একদম শেষে যেটা আছে কমেটের, এটা হলো একটা আইকন, মানে কমেট অ্যাপ্লিকেশন সফটওয়্যার আইকনটা এখানে আছে। ফাইল, 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 এই চারটে ফোল্ডার। আশা করছি বুঝতে পারলে একটু। ফোল্ডার মানে কি? যার ভেতর আরো কিছু থাকতে পারে, এইটাকে বলা হচ্ছে ফোল্ডার। এই ইয়েলো গুলো ফোল্ডার। ক্লিক করি, দেখো এর ভেতর আরো ফোল্ডার আছে। আশা করছি বুঝতে পারলে। এক কথায় ফোল্ডার মানে হলো আমাদের বাড়িতে যে কভার ফাইল বা স্টিক ফাইল থাকে, এইগুলোকে বলা হয় ফোল্ডার। ঠিক আছে? এবার সেই ফাইল বা ফোল্ডারগুলোকে সংরক্ষণ, অ্যাক্সেস এবং পরিচালনা করার একটি পদ্ধতি ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম দেয়। এবার দেখতে পাচ্ছি ফাইল সিস্টেম ক্রিয়েশন বলে একটা আছে। সেটা কি একটু বুঝুন। অপারেটিং সিস্টেম হার্ড ডিস্কে একটি কাঠামো অর্থাৎ স্ট্রাকচার তৈরি করে যা ফাইলগুলোকে সাজিয়ে রাখে। বোঝা গেল? অর্থাৎ ফাইল সাজিয়ে রাখার একটা স্ট্রাকচার তৈরি করে। সেই স্ট্রাকচার আবার দুই রকমের হয়। একটাকে বলা হচ্ছে NTFS, একটাকে বলা হচ্ছে FAT32। NTFS কথার মানে হলো নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, আর FAT কথার মানে হলো ফাইল অ্যালোকেশন টেবিল। এই দুটো কিছুই না, দুটো ফাইলের ধরন, কোন ধরনের ফাইলগুলোকে সেভ করা হবে। এবারে ফাইল অপারেশন কাকে বলে? এটি ফাইল তৈরি, ডিলিট, নাম পরিবর্তন, কপি এবং ফাইল অ্যাক্সেস করার অনুমতি দেয়। বোঝা গেল? যখন কোনো ডকুমেন্ট সেভ করা হয় তখন অপারেটিং সিস্টেমই ফাইলটির নাম, আকার, তারিখ এবং হার্ড ডিস্কে তার অবস্থান সংরক্ষণ করে। এবারে আমরা দেখব ডিভাইস ম্যানেজমেন্ট। কি সেটা? অপারেটিং সিস্টেম কম্পিউটারের সাথে সংযুক্ত সমস্ত ইনপুট আউটপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? মানে সমস্ত ডিভাইসকে বা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ কে করে? অপারেটিং সিস্টেম করে। এখানে একটা কথা দেখতে পাচ্ছি, ডিভাইস ড্রাইভার। সেটা কি? প্রতিটি ডিভাইসের সাথে যোগাযোগের জন্য ওএস একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে যাকে ডিভাইস ড্রাইভার বলা হয়। একদম সোজা করে বুঝি, আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, বিশেষ করে সেটা যদি ইলেকট্রনিক কোনো প্রোডাক্ট হয়, দেখবে প্যাকেটটা খোলার পর কিছু কাগজ পাবে। সেই কাগজে কি লেখা থাকে? একদম সোজা ভাষায় লেখা থাকে যে এই পার্টিকুলার প্রোডাক্টে কিভাবে ইউজ করবে এই সংক্রান্ত জিনিসপত্র লেখা থাকে। এক্স্যাক্টলি কম্পিউটারের সঙ্গে যখন কোনো একটি হার্ডওয়্যারকে যুক্ত করব, তাহলে কম্পিউটারের অপারেটিং সিস্টেমকেও তো বুঝতে হবে যে ওই হার্ডওয়্যারটা কি করে কাজ করে। সে কি করে বুঝবে? ওই আমরা যে বাক্সে যে কাগজগুলো পাই, এক্স্যাক্টলি সেরকম না। কম্পিউটার যে ভাষায় বুঝবে সেই ভাষায়
কম্পিউটারকে বোঝানো হয় একটা সফটওয়্যারের মাধ্যমে যে এই যন্ত্রটা এই রকমভাবে কাজ করবে। ওই ছোট্ট সফটওয়্যারকেই বলা হয় ডিভাইস ড্রাইভার। বোঝা গেল? এবার আইও অপারেশন মানে ইনপুট আউটপুট অপারেশন। আমি এই টোটাল অপারেটিং সিস্টেম পড়াতে গিয়ে প্রচুরবার এই আইও কথাটা এইভাবে লিখবো। এর মানে হলো ইনপুট আউটপুট অপারেশন। এটি ডিভাইসগুলোর মাধ্যমে ডেটা আদান প্রদান নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? উদাহরণ হিসেবে বলেছে, যখন কিবোর্ডে কিছু টাইপ করা হয় তখন অপারেটিং সিস্টেম সেই ইনপুট গ্রহণ করে এবং স্ক্রিনে দেখায়। আর একটা বিষয় সম্পর্কে জানবো আমরা, সেটা হলো সিকিউরিটি। সেটা কি? অপারেটিং সিস্টেম বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা সরবরাহ করে যা অননুমোদিত ব্যবহার থেকে সিস্টেমকে রক্ষা করে। মানে যাতে আনঅথরাইজড বা অজানা কেউ সিস্টেমে ঢুকে কোনো কাজ করতে না পারে। এইটা একটা সিকিউরিটি। সিকিউরিটি করকম হতে পারে? একটাকে বলেছে পাসওয়ার্ড সিকিউরিটি। সেটা কি? এটি ব্যবহারকারীদের জন্য পাসওয়ার্ড সেট করার সুযোগ দেয় যাতে কেবল অনুমোদিত ব্যক্তি সিস্টেমে প্রবেশ করতে পারে। মানেটা কি? মানে যার কাছে পারমিশন আছে সেই শুধু সিস্টেমে ঢুকতে পারবে। ফাইল পারমিশন, এটি ফাইল এবং ফোল্ডারের জন্য অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে, যেমন কে ফাইলটি পড়তে, লিখতে বা পরিবর্তন করতে পারবে ইত্যাদি। অর্থাৎ একটি ফাইলের ক্ষেত্রেও স্পেসিফিক কিছু পারমিশন আমি কাউকে দিতেও পারি বা নাও দিতে পারি। এটাকে বলা হচ্ছে সিকিউরিটি। যেমন আপনার কম্পিউটারে যখন একাধিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থাকে তখন প্রতিটি ব্যবহারকারী শুধুমাত্র তার নিজস্ব ফাইল ও ফোল্ডারগুলো অ্যাক্সেস করতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, তোমরা যদি কেউ মেসে থাকো বা হোস্টেল লাইফ সম্পর্কে তোমাদের কোনো ধারণা থাকে তাহলে বুঝতে পারবে একই ঘরে হয়তো 2 জন বা 3 জন একটা ঘর শেয়ার করে, বা তোমাদের নিজের বাড়িতেও হতে পারে। একটা ঘরে হয়তো 2 বোন থাকছো বা 2 ভাই থাকো। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জিনিস হয়তো আমরা তালা বন্ধ করে রাখতে পারি, সেটার চাবি শুধু আমার কাছেই থাকবে। তার মানে ওইটা ব্যবহার করার পারমিশন শুধুমাত্র আমারই আছে। যদিও তোমরা হয়তো চিন্তা করছো এরকম তো আমার বাড়িতে থাকে না, কিন্তু হোস্টেলে অ্যাকচুয়ালি তাই হয় বা তাই করা হয়। ছোট একটা ট্রলি বা ট্রাঙ্ক আমি লক করে রেখে দিলাম, সেখানে আমার গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকবে এবং ওই ঘরে বাকি সব কিছু তুমি ইউজ করতে পারবে, কিন্তু আমার ট্রলিটা বা ট্রাঙ্ক তুমি ইউজ করতে পারবে না, এটা তালা মারা আছে এবং প্রত্যেকেরই তাই আছে। তো সেটাকে বলা হচ্ছে ফাইল পারমিশন। কম্পিউটার অপারেটিং সিস্টেমে একটা কম্পিউটার চাইলে একাধিক ব্যবহারকারী বা ইউজার ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, আমি যদি এমন কিছু ফাইল রেখে দিই লক করে যেটা অন্য কোনো ইউজার এসে ইউজ করতে পারবে না, এটাকেই বলা হয় ফাইল পারমিশন। ঠিক আছে? এবারে আমরা দেখে নেব ইউজার ইন্টারফেস। ইন্টারফেস কি ভালো করে বুঝবো। এটা আমরা আগেও পড়েছি, আবার পড়ছি। ইউজার ইন্টারফেস হলো সেই মাধ্যম যার মাধ্যমে একজন ব্যবহারকারী কম্পিউটারের সাথে যোগাযোগ করে, অর্থাৎ একটা মিডিয়া বা মাধ্যম যার মাধ্যমে ব্যবহারকারী অর্থাৎ ইউজার কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করে। এটি ব্যবহারকারীকে কমান্ড দিতে এবং সিস্টেমের প্রতিক্রিয়া পেতে সাহায্য করে। এটি একটি অপারেটিং সিস্টেমের সবচেয়ে দৃশ্যমান অংশ। একদমই তাই। আমরা মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের ভেতর যা দেখতে পাই সেটাই হলো ইউজার ইন্টারফেস, অর্থাৎ ওই সিস্টেম আমি যেভাবে ইউজ করতে পারবো বা সিস্টেম আমাকে যেভাবে ইউজ করার পারমিশন দিচ্ছে সেটাকেই বলা হয় ইউজার ইন্টারফেস। এবার ইউজার ইন্টারফেস 2 রকমের আছে। একটাকে বলা হয় কমান্ড লাইন ইন্টারফেস বা কমান্ড ইউজার ইন্টারফেস বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। প্রথমে কমান্ড লাইন ইন্টারফেস সম্পর্কে আমরা একটু পড়ে নিই। এই ধরনের ইন্টারফেসে ব্যবহারকারীকে কমান্ড টাইপ করতে ইউজারকে কমান্ড টাইপ করে নির্দেশ দিতে হয়। এটি সাধারণত দক্ষ ব্যবহারকারীর জন্য উপযোগী, উদাহরণ MS-DOS এবং লিনাক্স এর টার্মিনাল। এখানে কোনো ফাইল দেখতে হলে ls বা dir এর মতো কমান্ড লিখতে হবে।
তোমাদের বোঝার সুবিধাটা আমি একটু দেখিয়ে দিই। এখন যে স্ক্রিনটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কমান্ড লাইন ইন্টারফেস বা কমান্ড ইউজার ইন্টারফেস। এখানে আমি যা কিছু করি সমস্তটাই করতে হবে আমাকে কিবোর্ডের সাহায্যে। এখানে মাউস কোনো কাজ করবে না, মাউস শুধু আনতে পারবে, ক্লিক করবে না, কোথাও কিছু করতে পারবে না। এখন যদি আপডেট হয়ে যাওয়ার পরে তুমি শুধু সিলেক্ট করতে পারবে, এখান থেকে কিছু কপি করতে পারবে, আদারওয়াইজ কিছু করতে পারবে না। এখানে কোনো কিছু ডিলিট করতে পারবে না। বোঝা গেল? যা কিছু করবো আমাকে লিখে লিখে করতে হবে। যেমন সিডি যদি করি আমি, সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি। আশা করছি কিছুটা বুঝেছো যে যা কিছু করবো আমি সমস্তটা আমাকে লিখে করতে হবে। এটাকে বলা হয় কমান্ড ইউজার ইন্টারফেস বা সিইউআই বা কমান্ড লাইন ইন্টারফেস সিএলআই। এটা বন্ধ করে দিলে আমরা আমাদের স্ক্রিনে যা দেখতে পাই সমস্তটাই হলো জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফ কথার মানে ছবি, এই ছবি সংক্রান্ত ইন্টারফেস একে বলা হয় জিইউআই। এটি ব্যবহারকারী বান্ধব অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি, যেখানে আইকন, মেনু, উইন্ডো ব্যবহার করা যায়, যেগুলো আমরা অলরেডি দেখেছি বা জানি। মাউস বা টাচ স্ক্রিন দিয়ে এটি ব্যবহার করা যায়। বোঝা গেল? এর উদাহরণ হলো উইন্ডোজ, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড এবং আইওএস। যখন কোনো ফোল্ডারে ক্লিক করা হয় বা কোনো আইকনে ট্যাপ করা হয় তখন জিইউআই ব্যবহার করা হয়। আশা করছি এটা পরিষ্কার তোমাদের সামনে। আরেকটি কাজ আছে যাকে বলা হয় এরর ডিটেকশন অ্যান্ড হ্যান্ডলিং। অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সিস্টেমের বিভিন্ন সমস্যা বা ত্রুটি খুঁজে বের করা এবং সেগুলোর সমাধান করা। এই ত্রুটিগুলো হার্ডওয়্যার বা সফটওয়্যার সম্পর্কিত হতে পারে। এরর ডিটেকশন মানে কি? অপারেটিং সিস্টেম ক্রমাগত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের অবস্থা পর্যবেক্ষণ করে, মানে একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় চেক করতে থাকে যে কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যারে কোনো গোলযোগ বা ত্রুটি আসছে কিনা। এই পদ্ধতিটাকে বলা হয় এরর ডিটেকশন। এবার যদি কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায় সঙ্গে সঙ্গে চলে আসবে এরর হ্যান্ডলিং পার্টে। সেটা কি? যখন কোনো ত্রুটি ধরা পড়ে তখন ওএস একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। এটি হতে পারে ব্যবহারকারীকে একটি সতর্কবার্তা দেওয়া, প্রোগ্রামটিকে বন্ধ করে দেওয়া অথবা সিস্টেমকে পুনরায় চালু করা। এই তিনটি কাজের মাধ্যমে চেষ্টা করে এরর হ্যান্ডলিং করা। বোঝা গেল? উদাহরণ হিসেবে যখন একটি প্রোগ্রাম কাজ করা বন্ধ করে দেয় এবং হ্যাং করে যায় তখন অপারেটিং সিস্টেম একটি এরর মেসেজ দেয়, যেমন প্রোগ্রাম হ্যাজ স্টপড ওয়ার্কিং, এবং প্রোগ্রামটি বন্ধ করার সুযোগ দেয়। বোঝা গেল? আরেকটি কাজ আমরা দেখে নেব যার নাম হলো নেটওয়ার্কিং। সেটা কি? আধুনিক অপারেটিং সিস্টেমগুলো নেটওয়ার্কিং ক্ষমতা নিয়ে তৈরি, যা একাধিক কম্পিউটারকে একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে এবং ডেটা আদান প্রদান করতে সাহায্য করে। যেমন কানেকশন। অপারেটিং সিস্টেম নেটওয়ার্ক হার্ডওয়্যার যেমন ইথারনেট কার্ড, ওয়াইফাই অ্যাডাপ্টার ব্যবহার করে অন্য কম্পিউটার, সার্ভার বা ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করতে পারে। প্রোটোকল ম্যানেজমেন্ট, এটা আমরা এর আগে পড়েছি। প্রোটোকল মানে নির্দিষ্ট কিছু নিয়মাবলী, সেই নিয়মাবলীর ম্যানেজমেন্ট। এটি বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকল যেমন টিসিপি/আইপি পরিচালনা করে, যা ডেটা আদান প্রদানের নিয়ম নির্ধারণ করে। এবার আরেকটা বিষয় সম্পর্কে জানবো যা হলো রিসোর্স শেয়ারিং। রিসোর্স মানে কি? রিসোর্স মানে সম্পদ। কম্পিউটারের রেসপেক্টে চিন্তা করো যে কম্পিউটারের কাছে সম্পদ কি। কম্পিউটারের সম্পদ দু ধরনের, একটা সফট, একটা হার্ড। সফট রিসোর্স মানে যেগুলো সফটওয়্যার সংক্রান্ত, যেগুলো তুমি ফিজিক্যালি টাচ করতে পারবে না, আর একটা হলো হার্ড মানে যেগুলোকে তুমি ফিজিক্যালি টাচ করতে পারবে। অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত সমস্ত হার্ডওয়্যার, এগুলো সব কম্পিউটারের রিসোর্স, এবং কম্পিউটারে ব্যবহৃত সমস্ত ডেটা অর্থাৎ ফাইল, এগুলো সব কম্পিউটারের রিসোর্স। নেটওয়ার্কের মাধ্যমে ফাইল, প্রিন্টার এবং অন্যান্য রিসোর্স শেয়ার করার সুযোগ থাকে, তাই তো? আমরা খুব ইজিলি কম্পিউটার থেকে মেল করে একটা জায়গা থেকে অন্য জায়গায় ডেটা পাঠাতে পারি বা অন্য মাধ্যমে আমরা করতে পারি।
যখন ইন্টারনেট ব্রাউজ করা হয় তখন অপারেটিং সিস্টেমই ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে এবং ডেটা গ্রহণ করে। এবারে আমরা দেখব টাইপস অফ অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেমের প্রকারভেদ। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম তাদের কাজের ধরন এবং লক্ষ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। এখানে প্রধান কয়েকটি প্রকারভেদের বিস্তারিত ব্যাখ্যা উদাহরণ সহ দেওয়া হয়। প্রথম আমরা যেটা সম্পর্কে জানবো তার নাম হলো ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। ব্যাচ কথার মানে কি, তোমাদের বোঝার সুবিধার্থে বলি। তোমরা নাগরদোলায় যদি উঠতে যাও, একা টিকিট কাটলে সঙ্গে সঙ্গে তোমাকে উঠিয়ে দেয় না। কি হয়, নাগরদোলায় যখন ওঠো তখন কম করে 4-5 জন 7 জন টিকিট কাটে, একটা লাইন হয়, তারপর নাগরদোলাটা থামে, ওই 5-7 জনকে একবারে তোলে, তারপর নাগরদোলাটা আবার চালু হয়, বাকি লোক আবার টিকিট কাটে, একটা ভিড় জমে, তখন আবার বাকিদেরকে ওঠায়। তার মানে একটা ব্যাচ তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কাজ হয়। বোঝা গেল? এটাকে বলা হয় ব্যাচ প্রসেসিং সিস্টেম। ভালো করে বুঝি, এই ধরনের অপারেটিং সিস্টেম একই ধরনের কাজগুলিকে একটি ব্যাচ বা গ্রুপে সাজানো হয় এবং তারপর প্রক্রিয়াকরণ করা হয়, অর্থাৎ প্রসেসিং করা হয়। এই সিস্টেমে ব্যবহারকারীর সাথে সরাসরি কোনো ইন্টারাকশন হয় না। ব্যবহারকারী তার কাজটি সাবমিট করে এবং ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করে। একদমই তাই। ওই ব্যাচটা যতক্ষণে প্রসেস হবে, প্রসেস হওয়ার পর ইউজার তার রেজাল্ট পাবে। এর বৈশিষ্ট্য, সরাসরি ব্যবহারকারীর সাথে যোগাযোগ থাকে না। একদমই তাই, কারণ ইউজার সেটা সাবমিট করে ছেড়ে দেয়। কাজগুলো একটি সারিতে সাজানো হয় এবং একটির পর একটি নির্বাহিত হয়। নির্বাহিত মানে এক্সিকিউট হয় বা হয়। বোঝা গেল? এটা লাইনে থাকে, তারপর একের পর এক কাজগুলো হতে থাকে। একই ধরনের কাজগুলোকে একসাথে গ্রুপ করা হয়। এটার উদাহরণ যদি দিতে হয় আমি তোমাকে বলি, স্কুলে যখন অ্যাসেম্বলি করো তোমরা, তখন কোনো স্কুলে হয়তো তোমরা যে কোনো স্টুডেন্টের সঙ্গে লাইনে দাঁড়িয়ে যাও বা ক্লাস ওয়াইজ লাইন দাঁড়াও। কিন্তু যখন ক্লাস নেওয়া হয় তখন 5A একটা সেকশন, বি একটা সেকশন, 6A একটা সেকশন, বি একটা সেকশন, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসকে আলাদা আলাদা ভাগ করা হয়েছে। আলাদা আলাদা করা হয়েছে, আলাদা আলাদা করে একসাথে গ্রুপ করা হয়েছে। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে ব্যাচ প্রসেসিং সিস্টেমেরই একটা কাজ। উদাহরণ কি? বেতন বিল তৈরি করা, অর্থাৎ পেরোল সিস্টেম, যেখানে কর্মচারীদের সমস্ত ডেটা নিয়ে একসাথে কাজ, একবারে বিল তৈরি করা হয়। ব্যাংক স্টেটমেন্ট তৈরি, অর্থাৎ মাসের শেষে সমস্ত লেনদেন একসাথে প্রক্রিয়াকরণ এবং একটি স্টেটমেন্ট তৈরি করা হয়। বোঝা গেল ব্যাচ প্রসেসিং সিস্টেম? এবারে আমরা জানবো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম সম্পর্কে। মাল্টি প্রোগ্রামিং হলো এমন একটি কৌশল যেখানে একটি কম্পিউটার সিস্টেমে একই সময়ে একাধিক প্রোগ্রাম মেমোরিতে লোড করা থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একই সময়ে একাধিক প্রোগ্রাম মেমোরিতে লোড করা থাকে। যখন একটি প্রোগ্রাম ইনপুট আউটপুট অপারেশনের জন্য অপেক্ষা করে, তখন সিপিইউ বসে না থেকে অন্য একটি প্রোগ্রামকে নির্বাহ অর্থাৎ এক্সিকিউট করা শুরু করে। এতে সিপিইউ এর ব্যবহার সর্বোচ্চ হয়। এবার একটু বুঝি, আমরা যখন কম্পিউটারে কাজ করি একসঙ্গে কটা কাজ করতে পারি? একাধিক কাজ করতে পারি। যেমন আমরা একটা কিছু ডাউনলোড করতে পারি, সে একই সময়ে একটা গান চলছে এবং সেই একই সময়ে আমি হয়তো একটা মেল টাইপ করছি বা ওয়ার্ডে কিছু টাইপ করছি। এই কাজগুলো 3টে কাজ একসঙ্গেই চলতে পারে। এটাকেই বলা হয় মাল্টি প্রোগ্রামিং, অর্থাৎ অনেকগুলি প্রোগ্রাম একসঙ্গে কাজ করবে। এর বৈশিষ্ট্য কি আছে? সিপিইউ এর ব্যবহার সর্বোচ্চ করা, একাধিক কাজ একসঙ্গে চালানো যায়, যদিও একটি মুহূর্তে একটি কাজই চলে। আমরা এটা এর পরেই বুঝব। প্রোগ্রামগুলো মেমোরি শেয়ার করে। একদমই তাই, প্রাইমারি মেমোরি শেয়ার করে। আধুনিক ডেস্কটপ এর উদাহরণ হলো আধুনিক ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার। যখন একই সাথে একটি গান চলছে, একটি ডকুমেন্ট এডিট হচ্ছে এবং একটি ওয়েবসাইট ব্রাউজ হচ্ছে, তখন অপারেটিং সিস্টেম এই কাজগুলোর মধ্যে দ্রুত সুইচ করে কাজগুলো সম্পন্ন করে। আশা করছি বুঝতে পেরেছো।
এবারে আমরা জানবো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম সম্পর্কে। এটা কি? এটি মাল্টি প্রোগ্রামিং এর একটি উন্নত রূপ, অর্থাৎ এটি মাল্টি প্রোগ্রামিং করবে এবং আরো ভালোভাবে করবে, যেখানে প্রতিটি কাজ বা ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট সময়ের জন্য সিপিইউ এর অ্যাক্সেস দেওয়া হয়। এই সময়কে টাইম স্লাইস বলা হয়। এই সিস্টেমটি এত দ্রুত এক কাজ থেকে অন্য কাজে সুইচ করে যে ব্যবহারকারীর মনে হয় সে একা কম্পিউটারটি ব্যবহার করছে। কিছু বোঝা গেল? এটা বোঝার সবচেয়ে ভালো উদাহরণ হলো আমার কাছে যেটা এখন মনে পড়ছে, তোমাদের যাদের গ্রামে বাড়ি আছে তাদের কারো বাড়িতে যদি ছাগলের বাচ্চা দেয় বা ছাগলের বাচ্চা দেখে থাকো তোমরা, বিশেষ করে ছাগলের বাচ্চা যখন দুধ খাওয়ায় তখন কিভাবে দুধ খাওয়ানো হয়? নর্মালি ছাগল 3টে বা 4টে বাচ্চা দেয়, তো সেক্ষেত্রে 4টে বাচ্চাকে তো একসঙ্গে দুধ খাওয়ানো সম্ভব নয়। কি করে খাওয়ানো হয়? প্রথমে বাড়ির মালিক 1 নম্বরটাকে খাওয়ায়, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, দেন আবার 1, 2, 3, 4। প্রত্যেকটাকে হয়তো 5 সেকেন্ডের জন্য খাওয়ায় বা 10 সেকেন্ডের জন্য খাওয়ায়। তারপর 10 সেকেন্ড খাওয়ালো, 2 নম্বর 10 সেকেন্ড, 3 নম্বর 10 সেকেন্ড, 4 নম্বর 10 সেকেন্ড, আবার 1 নম্বর, 2, 3, 4। এই পদ্ধতিতে খাওয়ালে কি সুবিধাটা হয়? সুবিধা হলো যে প্রত্যেকটা বাচ্চাই সমপরিমাণ দুধ পায় এবং কোনো একটা বাচ্চা বেশি খেয়ে অসুস্থ হয়ে যায় না বা কোনো বাচ্চা কম খেয়ে অসুস্থ হয়ে যায় না। বুঝতে পারলে? এই যে বাড়ির মালিক 10 সেকেন্ড করে এক একটা বাচ্চাকে খাওয়াচ্ছে, এই সময়টাকেই বলা হচ্ছে টাইম স্লাইস। তার মানে সিপিইউ আছে, সিপিইউ কে ইউজ করবে এক একটা প্রোগ্রাম কতক্ষণ ধরে? এটা খুব সম্ভবত মিলি সেকেন্ডে হবে, ঠিক আছে? এই মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ড, 3 মিলি সেকেন্ড বা 10 মিলি সেকেন্ড সময় ব্যবহার করবে। এই সময়টাকে বলা হচ্ছে টাইম স্লাইস। এর বৈশিষ্ট্য জেনে নিই। প্রত্যেক ব্যবহারকারীকে সমান সুযোগ দেওয়া হয়, একদমই তাই, কারণ টাইম স্লাইসটা একইভাবে ভাগ করা থাকে। সিস্টেমের দ্রুত সাড়া প্রদানের অর্থাৎ রেসপন্স টাইম ক্ষমতা বাড়ায়। এটা কি? একসঙ্গে 3টে প্রোগ্রামের কাজ হচ্ছে। প্রথম প্রোগ্রাম 10 মিলি সেকেন্ড কাজ করলো, দ্বিতীয় প্রোগ্রাম 10 মিলি সেকেন্ড কাজ করলো, তৃতীয় প্রোগ্রাম আবার 10 মিলি সেকেন্ড। এইরকম করে এই সাইকেলটা ঘুরতেই থাকবে। তাতে গিয়ে কি দাঁড়াবে? 3টে প্রোগ্রাম একই সঙ্গে অর্থাৎ সাইমালটেনিয়াসলি চলতে থাকবে। রেসপন্স টাইম কথার মানে কি? সিস্টেম প্রত্যেকটা প্রোগ্রামকেই রেসপন্স করছে অর্থাৎ সময় দিচ্ছে, একে রেসপন্স টাইম বলা হয়। একসাথে একাধিক ব্যবহারকারী একটি সেন্ট্রাল কম্পিউটারে কাজ করতে পারে। বোঝা গেল? উদাহরণ, অনেক ব্যবহারকারী যখন একটি বড় সার্ভারে একই সময়ে কাজ করে, বা ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাব যেখানে একই সার্ভার থেকে অনেকগুলি টার্মিনাল সংযুক্ত থাকে। এবারে আমরা জানব মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। একটু আগে আমরা পড়লাম মাল্টি প্রোগ্রামিং, এখন চলে এসছে মাল্টি প্রসেসিং। প্রসেস কাকে বলে জাস্ট আমরা শিখলাম একটু আগে। একটি প্রসেস হলো প্রোগ্রামের একটি অংশ যা সিপিইউ এর আন্ডারে এখন এক্সিকিউট হচ্ছে, অর্থাৎ যা এক্সিকিউট হচ্ছে সেটাই হলো প্রসেস। আচ্ছা, এই ধরনের সিস্টেমে একটির পরিবর্তে একাধিক সিপিইউ অর্থাৎ একের বেশি সিপিইউ থাকে। সিপিইউ এর একাধিক কোর বা থ্রেড থাকে। অর্থাৎ সিপিইউ এর কোর মানে কি? সিপিইউ এর কোর কথার মানে হলো একটি সিপিইউ কে একাধিক অংশে ভাগ করা বা বিভক্ত করা। যেমন তোমরা মোবাইল যদি রিসেন্টলি কেউ কিনে থাকো বা পুরোনো মোবাইলেও হয়তো দেখতে পাবে, কোনো মোবাইলের পেছনে দেখবি লেখা আছে ডুয়াল কোর, কোনোটাতে অক্টা কোর, কোনোটাতে কোয়াড কোর, কোনোটাতে হেক্সা কোর। এই কোর মানে কি? কোর মানে হলো টুকরো। একটা সিপিইউ ডুয়াল কোর মানে দুটো ভাগ, দুটো কোর। কোয়াড কোর মানে 4টে কোর। হেক্সা কোর মানে 6টা কোর।
এবং অক্টা কোর মানে 8টা কোর থাকবে। এবং এই থ্রেড বলে একটা কথা লিখেছি, এটা মানে কি ওই এক একটা কোরের ভেতর আবার 2টো করে ছোট পোর্শন থাকবে, ওইটাকে বলা হয় থ্রেড। বোঝা গেল? আচ্ছা, এবার প্রথম থেকে আবার বুঝি। এই ধরনের সিস্টেমে একটির পরিবর্তে একাধিক সিপিইউ থাকতে পারে বা সিপিইউ এর একাধিক কোর এবং থ্রেড থাকে। প্রতিটি সিপিইউ আলাদা আলাদা কাজ বা একটি কাজের বিভিন্ন অংশ একসাথে অর্থাৎ সাইমালটেনিয়াসলি সম্পাদন করতে পারে। এটি সিস্টেমের কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়। এবার এই কথাটার মানে বুঝি, প্রতিটি সিপিইউ আলাদা আলাদা কাজ বা একটি কাজের বিভিন্ন অংশ একসাথে অর্থাৎ সাইমালটেনিয়াসলি সম্পাদন করতে পারে। এই কথাটার মানে একটু ভালো করে বুঝবো। আমি ধরে নিই যে আমি একটা সিনেমা দেখব। সিনেমা কতক্ষণে হয় নর্মালি? মোটামুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। আমি ধরে নিচ্ছি 2 ঘন্টার একটা সিনেমা দেখছি। 2 ঘন্টা মানে 120 মিনিট। এই সিনেমাটা দেখতে আমার কতক্ষণ সময় লাগবে? 120 মিনিটের সিনেমা মানে 120 মিনিটই সময় লাগবে। এবার বোঝার চেষ্টা করো, আমার মস্তিষ্কে যদি আমি একাধিক সিপিইউ এর কোর থাকে, তাহলে 2টো কোর যদি থাকে, তাহলে একসঙ্গে 2টো ব্রেন দিয়ে আমি সিনেমাটা নিতে পারবো। মানে ওই 120 মিনিটের সিনেমা দেখতে আমার সময় লাগবে 60 মিনিট, কারণ 2টো কোর তো। যদি 4টে থাকে তাহলে 4 দিয়ে ভাগ করব, যদি 8টে থাকে তাহলে 8 দিয়ে ভাগ করব। বোঝাতে পারলাম? একটা কাজকেই যতগুলো কোর থাকবে সবকটা কোরে চলে যদি যায়, তাহলে সেই যতগুলো কোর আছে সেটা দিয়ে সম্পূর্ণ কাজের সময়টাকে ভাগ করলেই তো হয়ে যাবে। একটা সোজা উদাহরণ দিই। অত্যন্ত জটিল কোনো হিসেব যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে একাধিক কোর থাকলে কি হয়, এক একটা কোর বা এক একটা সিপিইউ এক একটা অংশের হিসেব করতে পারে। তাতে গিয়ে আমার মূল সময়টা কমে যায় এবং আমার কাজ অনেক অনেক বেশি তাড়াতাড়ি হয়। অর্থাৎ একটা হিসেব করতে সিঙ্গেল করে যদি সময় লাগে 1 ঘন্টা, সেখানে ডুয়াল কোর হলে 30 মিনিট সময় লাগছে, কোয়াড কোর হলে 15 মিনিট সময় লাগছে, হেক্সা কোর হলে 10 মিনিট সময় লাগছে। বুঝতে পারছো তোমরা? এটা হলো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের সুবিধা। বৈশিষ্ট্য, এখানে একাধিক সিপিইউ ব্যবহার করা হয়। প্যারালাল প্রসেসিং বা সমান্তরাল প্রক্রিয়াকরণ, মানে একটি কাজের বিভিন্ন অংশ যেহেতু একসঙ্গে কাজ করতে পারে, তাই এটাকে প্যারালাল প্রসেসিং বলা হয়। একটি সিপিইউ ব্যর্থ হলে অন্যটি কাজ চালিয়ে যেতে পারে, এটাকে বলা হয় ফল্ট টলারেন্স। এর উদাহরণ দেখে নেওয়া যাক। সুপার কম্পিউটার এবং সার্ভার, যেখানে অত্যন্ত জটিল গণনা এবং ডেটা প্রক্রিয়াকরণ করা হয়। আধুনিক ডেস্কটপ কম্পিউটার এবং স্মার্টফোন, যেখানে মাল্টিকোর প্রসেসর ব্যবহার করা হয়। বোঝা গেল? এবারে আমরা জানবো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম কাকে বলে। এই সিস্টেমে একাধিক কম্পিউটার একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকে এবং একটি একক সিস্টেম হিসেবে কাজ করে। মানে অনেকগুলি কম্পিউটার মিলে আলটিমেটলি একটা কম্পিউটার বা একটা কম্পিউটার সিস্টেমের মতো করে কাজ করে। একে বলা হয় ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। প্রতিটি কম্পিউটারের নিজস্ব মেমোরি ও সিপিইউ থাকে, কিন্তু তারা একে অপরের সাথে যোগাযোগ করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজ করে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। একাধিক কম্পিউটার একত্রিত হয়ে একটি সিঙ্গেল কাজ করে বা একটি সিস্টেম হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। এর বৈশিষ্ট্য স্কেলেবিলিটি, প্রয়োজন অনুযায়ী নতুন কম্পিউটার যোগ করা সহজ। নির্ভরযোগ্যতা, একটি কম্পিউটার ব্যর্থ হলেও পুরো সিস্টেম কাজ চালিয়ে যেতে পারে, কোনো সমস্যা হয় না। সম্পদ ভাগাভাগি অর্থাৎ রিসোর্স শেয়ারিং, অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারগুলোকে শেয়ার করা যায়। কোথায় ব্যবহার করা হয়? বড় ডেটা সেন্টার বা ক্লাউড কম্পিউটিং সিস্টেমে, নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত কম্পিউটার যা গুগল বা ফেসবুকের মতো বড় সার্ভিস পরিচালনা করে।
তোমাদের একটু সোজা করে একটু বোঝাই। আমি ধরে নিচ্ছি আমি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমি কিছু একটা পোস্ট করেছি। ধর আজকে কিছু ছবি পোস্ট করেছি, গতকাল কিছু ছবি পোস্ট করেছিলাম, তার আগের দিন কিছু ছবি পোস্ট করেছি। এবার আমি যে ছবিগুলো পোস্ট করছি সেটা তো কোথাও না কোথাও গিয়ে সেভ হচ্ছে। এমনটা হতেই পারে পরশুদিন যেগুলো পোস্ট করেছি সেগুলো সেভ হয়েছে কানাডার কোনো সার্ভারে, গতকাল যেটা পোস্ট করেছি সেটা সেভ হয়েছে ইউএস এর কোনো সার্ভারে, আজকে যেটা পোস্ট করেছি সেটা হয়তো সেভ হয়েছে ইন্ডিয়ার কোনো সার্ভারে। আমি যখন ফেসবুকটা ইউজ করি তখন কি কোনোভাবে আমার মনে হয় বা এটা কি বোঝা যায় যে 3টে আলাদা আলাদা সার্ভার থেকে ডেটা আমি একসঙ্গে দেখছি? না, বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ সেখানে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম কাজ করে। এই যে নেটওয়ার্কের মাধ্যমে তারা সংযুক্ত থাকে এবং একটি একক সিস্টেম হিসেবে কাজ করে। আশা করছি বুঝতে পারলে। এবার এরপর আরেকটা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো, যার নাম হলো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম মানে বাস্তব সময় বা এখনকার সময়। এই ধরনের অপারেটিং সিস্টেমগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয়েছে। যদি এই সময়সীমা পার হয়ে যায় তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই কাজটি শেষ করতে হবে। এটাকেই বলা হয় রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এটা আবার 2 ধরনের আছে, একটাকে বলা হচ্ছে হার্ড রিয়েল টাইম, একটাকে বলা হচ্ছে সফট রিয়েল টাইম। দেখি, হার্ড রিয়েল টাইম বলছে এখানে সময়সীমা অত্যন্ত কঠোর, সামান্য দেরিও বিপর্যয় ডেকে আনতে পারে। সফট রিয়েল টাইম কি বলছে? এখানে সময়সীমা গুরুত্বপূর্ণ, কিন্তু সামান্য দেরি হলে সিস্টেমের কার্যকারিতা খুব বেশি প্রভাবিত হয় না। এবারে হার্ড রিয়েল টাইমের উদাহরণ দেখা যাক। প্রথম উদাহরণ হলো মিসাইল নিয়ন্ত্রণ ব্যবস্থা, মেডিকেল ইমেজিং সিস্টেম বা কার এয়ারব্যাগ সিস্টেম। এই 3টের একটাও যদি সঠিক সময়ে কাজ না করে তাহলে কি হবে? মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। একজনের হতে পারে, একাধিক লোকেরও মৃত্যু হতে পারে। তাহলে বুঝতেই পারছো এখানে সময়সীমা অত্যন্ত কঠোর। মিসাইল নিয়ন্ত্রণ মানে এই কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, আমাদের অ্যান্টি মিসাইল যে ব্যবস্থাটা ছিল রাশিয়া থেকে আনা হয়েছিল S-400, যেটাকে আমাদের দেশের মিডিয়া যেটাকে সুদর্শন চক্র বলছিল। তারা সেটা কি কাজ করছিল? পাকিস্তান থেকে মিসাইল বা যাই কিছু পাঠাক না কেন সঙ্গে সঙ্গে একদম প্রম্পট অ্যাকশন নিয়ে সঙ্গে সঙ্গে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছিল। তাহলে একটু এদিক ওদিক যদি হয়ে যায় তার মানে তো গন্ডগোল হয়ে যাবে, মিসাইলগুলো আমাদের দেশের কোনো না কোনো শহরে পড়ে যাবে। মেডিকেল ইমেজিং সিস্টেম, যেটা দেখে হয়তো তখনই হয়তো কোনো অপারেশন হচ্ছে। কার এয়ারব্যাগ সিস্টেম, হয়তো কার অ্যাক্সিডেন্ট হলো, ইমিডিয়েট কারের এয়ারব্যাগ খুললো না, তাহলে কি হবে? লোকের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। আচ্ছা, এবার আসি আমরা সফট রিয়েল টাইম। সেটা কি? অনলাইন গেমিং। হ্যাঁ, অনলাইন গেমিংয়েও যদি অল্প মিলি সেকেন্ডের সমস্যা হয় তাহলে কি সমস্যা হতে পারে? বলছে তুমি হেরে যেতে পারো, এর বেশি কি কিছু সমস্যা হবে না? কিছুই সমস্যা হবে না। মানে এটা সময়সীমা গুরুত্বপূর্ণ, কিন্তু সামান্য দেরি হলে খুব যে অসুবিধা হয় তা না। মাল্টিমিডিয়া স্ট্রিমিং, হয়তো তুমি একটা ইউটিউবে কিছু দেখছো বা লাইভ স্ট্রিমিং করছো, সেখানে সমস্যা যদি হয় কোনো কারণে, কতটা সমস্যা হতে পারে? এখানে কি প্রাণ যাওয়ার মতো বিষয় থাকে? না, থাকে না। তাই জন্য সামান্য দেরি হলেও কোনো সেই অর্থে কোনো সমস্যা হয়। এর বৈশিষ্ট্য কি? সঠিক সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা। একদমই তাই। তাই বুঝলাম আমরা সময় নিয়ে অনেক কথা বললাম। ভবিষ্যৎ বাণীযোগ্য আচরণ মানে প্রেডিক্টেবল বিহেভিয়ার, মানে জাস্ট একটু পরে যা ঘটবে সেই অনুযায়ী ও আগে থেকেই বুঝে গিয়ে সেই অনুযায়ীও ব্যবহার করে। কম প্রতিক্রিয়ার সময়, লো ল্যাটেন্সি। হ্যাঁ, একদমই তাই। প্রতিক্রিয়ার সময় যদি বেশি লাগে তাহলে তো রেসপন্স করার আগেই ঘটনা ঘটে যাবে বা দুর্ঘটনা ঘটে যাবে। এর উদাহরণ রোবোটিক্স, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম,
বা এটিএস যেটাকে বলে এয়ার ট্রাফিক সিস্টেম, শিল্প কারখানা নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি কাজে ব্যবহার করা হয় এই রিয়েল টাইম সিস্টেম। আশা করছি এইটুকু তোমরা যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভালোভাবে বুঝতে না পারো তাহলে আরেকবার ভিডিওটা দেখো, আর যদি বুঝতে পারো তাহলে তো কোনো সমস্যা নেই। কমেন্টে জানিও কেমন কি বুঝতে পেরেছো। ধন্যবাদ।